স্কুল ড্রেসের সাদা স্কার্টে পিরিয়ডের ছোপ ছোপ দাগ নিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আদিবা। চোখ মুখে ভয়ের ছাপ, কারণ তার সামনে হাতের মুঠো শক্ত করে দাঁড়িয়ে আছে তার চাচাতো ভাই আদি। আদিবার চেয়ে মাত্র 1 বছরের বড়, কিন্তু আদিবা তাকে জমের মতো ভয় পায়। অবশ্য ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে। আদিবাকে সবসময় আদির কথা শুনে চলতে হয়। কথার একটু এদিক ওদিক হলেই ভয়ঙ্কর শাস্তি পেতে হয়। যদিও আজ সে কোনো ভুল করেনি, তবুও আজকেও তাকে শাস্তি পেতে হবে মনে হচ্ছে। আদি চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে, এমন একটা ভাব যেন পারলে এখনই খুন করে আদিবাকে। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে দাঁতের দাঁত চেপে চোখ মুখ শক্ত করে আদি প্রশ্ন করলো, কিরে কি বলেছিলাম তোকে? আমার সাথে স্কুলে আসবি, চুপচাপ ক্লাস করবি, তারপর আবার আমার সাথে ফিরে যাবে, এর বাইরে তুই কিচ্ছু করবি না বলিনি আমি? যে কোনো দরকারে আমার ক্লাসে গিয়ে বলবি, আমি সবকিছু করে দিব। তোকে আমি ক্যান্টিনে পর্যন্ত যেতে দিই না, নিজে তোর ক্লাসে গিয়ে টিফিন দিয়ে আসি, তবুও তুই ব্যথা পেলি। কি করে পেলি বল? ক্লাস বাদ দিয়ে কি করছিলি? ছোটাছুটি না করলে তো ব্যথা পাসনি, তাই না? বলে এগিয়ে আসলো আদি। সাথে সাথে ভয় পিছিয়ে গেল আদিপা। আদির দিকে তাকাতে পারছে না, সে নিচে তাকিয়ে চুপ করে আছে। আদিত্য ব্যথা পাওয়ার সময় মনে ছিল না, এখন ভয় পাচ্ছিস কেন? জবাব দে, ব্যথা পেয়েছিস কিভাবে? আদির এই প্রশ্নের কি জবাব দিবে বুঝতে পারছে না আদিবা। ক্লাস 9-এ পড়া একটা মেয়ে কি করে তার প্রায় সমবয়সী ভাইকে বলবে পিরিয়ডের কথা? তবে প্রশ্নের উত্তর না দিলে আদি থামবে না, সেটাও সে জানে। তাই কাপা কাপা ঠোঁটে জবাব দিল, ব্যথা পাইনি ভাইয়া। উত্তর দেওয়ার সাথে সাথে আদিত্য আদিবার গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে বলে উঠল, এমনি এমনি ব্লিডিং হয়? তুই এখন আমার সাথে মিথ্যে বলাও শুরু করেছিস? আজ একবার বাসায় চল, তারপর তোর কি অবস্থা করেই দেখে নিস। বলেই টানতে টানতে নিয়ে বাইকে উঠতে বলল। গালে হাত দিয়ে নীরবে চোখের জল ফেলতে ফেলতে আদির পেছনে বসলো আদিবা। তারপরে আদিবা ব্যথা পেয়েছে, বেশ ভালোই ব্যথা পেয়েছে, কিন্তু আদিত্যের মুখে মুখে কথা বলার সাহস তার নেই। আদিত্য চৌধুরী, ডাক্তার আদি, আদিবার বড় চাচার ছেলে, ক্লাস 10-এ পড়ে। আদিত্য তাদের পরিবারের একমাত্র উত্তরাধিকারী। পরিবারে 3 চাচার 5 মেয়ের মধ্যে ওই একমাত্র ছেলে। তাই বয়সে ছোট হলেও পারিবারিক সব ব্যাপারে তার মতামতের গুরুত্ব দেওয়া হয় সবার আগে। সবার চোখের মনেই যেন সে। আদিবার 2 চাচা, আদিত্যের বাবা বড় আর ছোট চাচা দেশের বাইরে থাকেন। 3 ভাইয়ের মধ্যে আদিবার অবস্থা একটু খারাপ ছিল, তাই আদিবার এতদিন গ্রামে থাকতো। কিন্তু হঠাৎ বাবা মারা যাবার পর থেকে আদিবার তার ছোট বোন সাদিয়া আদিত্যের বাসায় থাকে, তবে আদিবার মা গ্রামে থাকে। আদিত্যের বাসার সবাই আদিবাদের ভালোবাসেন, তবে তাদের মধ্যে আদিত্য আদিবাকে একটু বেশি আদর করে। আর এই আদর করাটাই আদিবার কাল হয়ে দাঁড়িয়েছে। অতিরিক্ত কেয়ারিং যেটাকে বলে। খেতে দেরি হলে বকা, ঘুমোতে দেরি হলে বকা, এমনকি আদিবা কার সাথে বন্ধুত্ব করবে আর কার সাথে করবে না সেটাও আদি সিদ্ধান্ত নেয়। বাসার কেউ এতে বাধা দেয় না, কারণ বাসার মোটামুটি সবারই ইচ্ছে আদিবা বড় হয়ে জীবন সঙ্গী হোক। আদিবাকে নিয়ে বাসায় ফিরে দেখলো বাসায় কেউ নেই। আদিত্যের বোন অরিন আর সাদিয়া স্কুলে গিয়েছে, তাদের নিয়ে গেছেন আদিত্যের মা আর বাবা অফিসে, তাই বাসা খালি। আদিত্য বাইক থেকে নেমে আদিবাকে টানতে টানতে নিয়ে বাসায় ঢুকলো। আদিবা জানে এখন তাকে শাস্তি পেতে হবে, কঠিন শাস্তি। তাই নিরুপায় হয়ে বলতে লাগলো, আমি ব্যথা পাইনি ভাইয়া, ছেড়ে দাও প্লিজ, আর কখনো এমন হবে না। আদি আবার চোখ মুখ শক্ত করে বলল, এই এক কথা শুনতে শুনতে আমার কান পৌঁছে গেছে, বুঝেছিস? তুই ভালো কথার মেয়েরা, তাই আজ শাস্তি তোকে পেতেই হবে। একবার শাস্তি পেলে দ্বিতীয়বার এমন করার সাহস হবে না। বলেই আদিবাকে নিয়ে গিয়ে বাথরুমে আটকে দিল আদিত্য। আদিবা এবার কেঁদেই দিল, কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া আমি সত্যি ব্যথা পাইনি, আমাকে আটকে রেখো না প্লিজ। বলার সাথে সাথে দরজা খুলে দিল। আদিবা চোখ মুছে আদির দিকে তাকালো, ভাবলো হয়তো ক্ষমা করে দিয়েছে, কিন্তু আদিবার সে আশায় জল ঢেলে দিয়ে আদিবার হাতে ব্যান্ডেজ, অ্যান্টিসেপটিক আর জামা কাপড় দিয়ে বলল, ভালো করে ব্যান্ডেজ করে জামা বদলে নিবি। আমি করে দিতাম, কিন্তু এমন জায়গায় ব্যথা পেয়েছিস সেটা সম্ভব না, তাই নিজেই করে নে। আমি স্কুলে যাচ্ছি, সামনে এক্সাম, তাই স্কুল মিস দেওয়া যাবে না। ম্যাডাম বলেছে তোকে বাসায় রেখে যেন ফিরে যাই, তাই আপাতত 2 ঘন্টা তুই বাথরুমেই থাকবি, আমি স্কুল থেকে ফিরে খুলে দিব। বলেই দরজাটা লক করে দিয়ে আদিত্য বেরিয়ে গেল। আদিবা ভেতর থেকে চেঁচাতে লাগলো, আমাকে রেখে যেও না প্লিজ ভাইয়া, এখানে থাকবো কি করে, যেও না প্লিজ। কে শুনে কার কথা, আদি বাইরে চলে গেল। এদিকে প্রায় 1 ঘন্টা পর আদিত্যের মা মিসেস মিনা বেগম বাসায় ফিরলেন, সাথে অরিন আর সাদিয়াও ফিরেছে। অরিনের রুম আদির রুমের পাশেই, তাই রুমে ঢুকতেই কান্নার আওয়াজ শুনতে পেল। অরিন সাথে সাথে দৌড়ে মায়ের ঘরে গেল। অরিনের অবস্থা দেখে মিনা বেগম বলে উঠলেন, কি হয়েছে অরিন, এভাবে ছুটে আসলি কেন? অরিন হাঁপাতে হাঁপাতে বলল, বাসায় তো কেউ নেই তাই না মা? ভাই আর আদিবা আপু স্কুলে, তাহলে ওই রুমে কে? মিনা বেগম বলল, ওই রুমে মানে? ভাইয়ের রুমে কে যেন কাঁদছে মা, আমি স্পষ্ট শুনেছি, কিন্তু রুম তালাবদ্ধ। মিনা বেগম বলল, কি যাতা বলছিস? আদিবা আদি 2 জন একসাথে স্কুলে গেল, এখনো ফেরার সময় হয়নি। তাছাড়া আমরা তালা খুলে ভেতরে ঢুকলাম, একে তো বাইরে তালা থাকে, তাছাড়া আদি বাইরে যাওয়ার সব সময় নিজের ঘর তালাবদ্ধ করে যায়, তাহলে ওর রুমে কে থাকবে? তুই হয়তো ভুল শুনেছিস। এসে বলে অরিনকে সান্ত্বনা দিয়ে নিজের ঘরে পাঠিয়ে দিলেন মিনা বেগম। এবার আর কান্নার শব্দ পায়নি, তাই নিয়ে আর কেউ বাড়াবাড়ি করলো না।
আদিবার সাথে আজ প্রথমবার এমন হয়নি। বুঝার পর থেকেই সে দেখে আসছে ভাইয়া নামক ব্যক্তিটি তার সাথে এমন করে। সেদিন বন্ধুদের সাথে ছাদে বসে ছবি তুলছিল আদিবা। হঠাৎ করে আদি কোথা থেকে এসে আমার সামনে থেকে তাকে টেনে হিঁচড়ে নিয়ে ছাদের চিলে কোঠায় ঢুকে পড়ে। তারপর আদিবাকে কিছু বলার সুযোগ না দিয়ে আদিবার পরনে থাকা শাড়িটা টেনে খুলে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে ছিঁড়ে ফেলেছিল। সেদিনও ভয়ে কান্না করেছিল আদিবা, কিন্তু আদির সেদিকে কোনো খেয়াল ছিল না। তার যেন কোনো হুঁশ ছিল না সে কি করছে। আদিবা কোনো উপায় না পেয়ে আদিকে বলেছিল, কি করছো ভাই, আমার লাগছে, ছাড়ো প্লিজ, শাড়িটা ছিঁড়ে ফেলছো কেন, প্লিজ শাড়িটা ছাড়ো, আম্মু আমাকে মারবে। আদিবা এক মনে বলেছিল, কিন্তু তার কথা যেন আদির কানেই যায়নি। সে আদিবার দিকে তাকে আরো অস্থির হয়ে টান দিয়ে পুরো শাড়িটা খুলে ফ্লোরে ছুঁড়ে ফেলে দিয়ে রক্ত চোখে আদিবার দিকে তাকিয়ে বলেছিল, শাড়ি পরেছিস কেন? ভাই আজ পয়লা ফাল্গুন, তো ফাল্গুন বলে শাড়ি পরতে হবে এমন কোথাও লেখা আছে? তোর সাহস কি করে হয় শাড়ি পরার? আমি তোকে শাড়ি পরার অনুমতি দিয়েছিলাম? ভাই সবাই তো পরেছে। আদি সবার ভাই না, শুধু তোর ভাই, বুঝেছিস? তাই সবার অনুমতি না লাগলেও তোর লাগবে। অরিনা, পুষা দিয়া ওরাও তো পড়েছে। ভাইয়া চুপ, একদম চুপ, সবাই পড়লেও তুই পড়বি না। আমার কথার বাইরে তুই কিছুই করবি না, বুঝেছিস? এ নিয়ে আর একটা কথা বললে এই শাড়ি তোর গলায় পেঁচিয়ে এখানেই ঝুলিয়ে দিব। সবাই ভাববে সুইসাইড করেছিস, বুঝেছিস? আমি কয়েকটা ছবি তুলেই খুলে ফেলতাম। ভাইয়া তুই মাত্র ক্লাস 9-এ পড়িস, এখনো এতটা বড় হোস নি যে শাড়ি পরে ঢং করবি। আর এসব বান্ধবীদের বাসায় এনেছিস কেন? বান্ধবী মানে কূটনীতিবিদ, এসব মেয়েদের থেকে দূরে থাকবি, বুঝেছিস? আর সহ্য করতে না পেরে আদিবা কেঁদে দিয়ে বলল, আমি এতটাও ছোট নেই ভাইয়া, ক্লাস 9-এ পড়া একটা মেয়ের পরনের শাড়ি যে এভাবে খুলে নেওয়া যায় না সেটা কি তুমি বোঝো না? আদি রক্ত চোখ হতে তাকালো আদিবার দিকে। ধমক দিতে গিয়েও থেমে গেল। নিমিষে অসহায় ভঙ্গিতে শাড়িটা আবার কুড়িয়ে এনে আদিবার কোমরে ঘুষতে ঘুষতে বলল, এইভাবে কাঁদিস না, মেজাজ খারাপ হয়ে গেলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। তোর ভুলগুলো যেমন আমাকে কষ্ট দেয়, তেমনই তোর কান্নাও আমাকে বড্ড চালায়। আদির কথা আদিবার কানে ঢুকলেও মাথায় ঢুকলো না। ও কি বোঝাতে চাইলো তাও বুঝলো না। আদি জোরে ধমক দিয়ে বলল, কান্না থামা। কিরে, তোকে কান্না থামাতে বললাম তো, কথা কানে যায় না? সেদিন আদির মা চলে আসায় আদিবা রেহাই পেয়েছিল। এরপর যেদিন আদিবাকে স্কুলে ভর্তির কথা হলো, সেদিন আদির বাবা মানে বড় চাচা আদিবাকে প্রশ্ন করেছিল সে কোন স্কুলে ভর্তি হতে চায়। আদিবা উত্তর দিয়েছিল, অরিন মানে আদির বোন যে স্কুলে পড়ে সেই স্কুলে। কিন্তু আদির তাতেও আপত্তি ছিল। সে চেয়েছিল আদিবা যেন তার স্কুলে ভর্তি হয়, আর তাই আদিবাকে হুমকি দিয়েছিল যদি সে অরিনের স্কুলে ভর্তি হয় তাহলে তাকে কঠিন শাস্তি পেতে হবে। উপায় না পেয়ে আদিবা আদির স্কুলেই ভর্তি হয়। তারপর থেকে আদিবার জীবন থেকে স্বাধীনতার মুখ শব্দটি হারিয়ে গিয়েছে। স্কুলে কোনো মজা করা তো দূর, ক্লাসের বাইরেও যেতে পারে না সে। আদিবা যাই করে তাতে আদির সমস্যা। আদিবা কোনো কারণে ব্যথা পেলে সেটাও অন্যায়। আজ সে ব্যথা পায়নি, কিন্তু ব্লাড দেখে আদি ভেবেছে আদিবা ব্যথা পেয়েছে আর শাস্তিস্বরূপ বাথরুমে বন্ধ করে রেখে চলে গিয়েছে। প্রায় 2 ঘন্টা পর আদি বাসে ফিরলো। আদি একা ফিরেছে দেখে আদির মা বেশ অবাক হলেন, কারণ তিনি জানেন পৃথিবী উল্টে গেলেও আদিবাকে একা রেখে আদি ফিরবে না। আদি, তুই একা কেন? আদিবা কোথায়? যেখানে থাকার কথা সেখানেই আছে। এটা কেমন উত্তর? ও আগেই বাসায় রেখে গিয়েছিলাম। মানে কি, বাসায় ফিরে তো দেখলাম না, আমার রুমে আছে। কথাটা শুনে আদির মায়ের আত্মাটা ধক করে উঠল। তার মানে অরিন যা বলছিল তাই ঠিক, আদির ঘরে আদিবা কাঁদছিল। আদির মা অস্থির হয়ে প্রশ্ন করলেন, মানে কি, কি করেছিস ওর সাথে? আদি, 3 দিন তুই সব সীমা পেরিয়ে যাচ্ছিস বলে একটানে চাবি নিয়ে দৌড়ে গেলেন আদির ঘরে। রুমে আদিবাকে না পেয়ে ডাকতে লাগলেন। আদিবা বাথরুম থেকে সাড়া দিতেই ছুটে গেলেন। আদিবাকে কেঁদে কেঁদে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। আধ ভেজা অবস্থায় ফ্লোরে বসে আছে দেখে আদির মা পুরোপুরি হতবাক হয়ে গেলেন। আদিবাকে তুলে ঘরে নিয়ে আসলেন। ততক্ষণে আদিও ঘরে এসেছে। আদির মা মিনা বেগম ঘরে এসে আদিকে কিছু বলার সুযোগ না দিয়ে ঠাস করে থাপ্পড় বসিয়ে দিলেন। তারপর বললেন, তুই কি মানুষ? এমন অমানুষের মতো কাজটা কি করে করলি? আজকে তোর বাবা বাসায় আসুক, তারপর তোর হবে। আদির ফর্সা গালে থাপ্পড়ের দাগ পড়ে গিয়েছে, হয়তো ব্যথাও পেয়েছে, কিন্তু সেদিকে তার খেয়াল নেই। সে এক মনে আদিবার দিকে তাকিয়ে আছে। সে তার মাকে অগ্রাহ্য করে আদিবার দিকে এগিয়ে এসে বলল, তুই ভিজেছিস কি করে? আর ড্রেস চেঞ্জ করিসনি কেন? আদিবা ভয় পেয়ে আদির মায়ের আড়ালে গিয়ে লুকালো। সাথে সাথে আদির মা বলে উঠলেন, থাম অমানুষের বাচ্চা, এখন আর দরদ দেখাতে হবে না। মা, আমি ওকে এমনি এমনি বাথরুমে আটকে রাখিনি। ও স্কুলে গিয়ে পড়াশোনা বাদ দিয়ে নাচানাচি করে, আর তা করতে গিয়ে ব্যথা পেয়েছিল, তাই শাস্তি দিয়েছি যেন ভবিষ্যতে আর এমন করার সাহস না পায়। তুমি জানো কত ব্লিডিং হয়েছিল? ব্লিডিং? আদিবা, ও কি বলছে তুই ব্যথা পেয়েছিস? আদিবা ফিস ফিস করে মিনা বেগমকে কি যেন বলল। মিনা বেগম আর কিছু না বলে আদিবাকে নিয়ে নিজের ঘরে চলে গেলেন। তার কিছুক্ষণ পর তিনি এক টুকরো কাগজ আর কিছু টাকা নিয়ে আদির ঘরে আসলেন।
আদি মুখ ভার করে বসে আছে দেখে মিনা বেগমের মন খারাপ হলো, কারণ এই প্রথমবার তিনি আদির গায়ে হাত তুলছেন। আদি ছোট থেকেই বুদ্ধিদীপ্ত, সচরাচর অন্যায় করে না, শুধু আদিবার সাথে একটু বাড়াবাড়ি করে। যতই হোক একমাত্র ছেলে, তাই মা বাবা তাকে সবসময় একটু বেশি আদর করেন, তাই অন্যায় করলে শাস্তি দিলেও অপ্রতপর করেন। মিনা বেগম সে ছেলের পাশে বসলেন, তারপর কাগজের টুকরোটা ছেলের হাতে দিয়ে বললেন, ফার্মেসি থেকে নিয়ে আয় গিয়ে। আদি অস্থির হয়ে প্রশ্ন করলো, অল্পই তো ব্লাড ছিল, তাহলে ওষুধ লাগবে কেন মা? তার মানে কি ও অনেক বেশি ব্যথা পেয়েছে? ওর কোনো ক্ষতি হবে না তো মা? ওকে হাসপাতালে নিয়ে যাই। এত অস্থির হওয়ার মতো কিছু হয়নি। দেখা দি, তুই আদিবাকে আদর করিস সেটা আমরা সবাই জানি, কিন্তু তুই কি বুঝতে পারছিস না তোর এই অতিরিক্ত কেয়ার আদিবার কষ্টের কারণ হচ্ছে? মা, যে বিষয় বলে আমাকে লাভ নেই সেটা কেন বলতে আসো? আমি এর আগেও বলেছি আমি আদিবার ব্যাপারে নিজেকে কন্ট্রোল করতে পারি না। হতে পারে এটা আমার মানসিক সমস্যা, এতে আমার কোনো হাত নেই। বলে কাগজটা হাতে নিয়ে উঠে দাঁড়ালো আদি। স্কুল ড্রেসটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে খেয়ে যা, এখনই আনতে হবে না। কি বলছো মা? আদিবা ব্যথা পেয়েছে আর আমি এখন খাবো? ও ব্যথা পায়নি আদি, তোকে যেটা কিনতে বললাম সেটা কেনার পর প্যাকেটের গায়ে লেখাগুলো ভালোভাবে পড়বি, ঠিক আছে? কি সব যে বলছো, কে জানে ব্যথা না পেলে ঔষধের দরকার হয়। যাই হোক, আমি যাবো আর আসবো বলেই আদি বেরিয়ে গেল। মিনা বেগম ছেলের যাওয়ার দিকে তাকিয়ে ভাবতে লাগলেন, এই আদির ব্যাপার ভালোবাসার শেষ কোথায়? আমি আর ভাইয়ের স্কুলে পড়বো না কাকিমা। মাত্র কয়েকদিন তো হয়েছে স্কুলে ভর্তি হয়েছে, এখন চাইলে সহজেই স্কুল বদলানো যাবে। তুমি বড় চাচাকে বলে আমাকে আপুদের স্কুলে ভর্তি করে দাও প্লিজ। আদির মাকে জড়িয়ে কাঁদতে কাঁদতে কথাগুলো বললো আদিবা। আদির মা মিনা বেগম জানেন আদি এটা সহজে মেনে নিবে না, কিন্তু আদিবার ভয় পাওয়ারও যুক্তি আছে। সামান্য একটা বিষয়ে আদিবাকে এইভাবে বাথরুমে আটকে রাখা একদমই উচিত হয়নি আদির। মিনা বেগম আদিবাকে সান্ত্বনা দিয়ে বললেন, তোর চাচা বাসায় আসুক, আমি কথা বলবো কেমন? দেখতে দেখতেই সন্ধ্যা হয়ে গেল। এর মধ্যে বেশ অনেকদিন পর আদিবার মা গ্রাম থেকে এসেছেন মেয়েদের সাথে দেখা করার জন্য। আদিবা তার মাকে কিছু না বললেও আদিত্যের বাবা আহমেদ সাহেব ফেরার পর আদিত্যের মা তাকে সব বলল, তাতে খুব রেগে গেলেন আহমেদ সাহেব। এদিকে আদিত্য সেই যে দুপুরে বেরিয়েছিল এখনো ফিরেনি, সবাই আদিত্যের ফেরার অপেক্ষা করতে লাগলেন। সন্ধ্যা পেরিয়েছে, বাসার সবাই ড্রয়িং রুমে বসেছিল। তখন হাতে কাগজে মোড়ানো একটা প্যাকেট নিয়ে বাসায় ঢুকলো আদিত্য। আদরকে দেখে আহমেদ সাহেব এগিয়ে গেলেন, কোনো কিছু না বলে আদরের গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দিয়ে বললেন, তোর সাহস কি করে হলো এমন একটা কাজ করার? সবার আদর পেয়ে সাপের পিছপা দেখেছিস তাই না? আদি কিছু বললো না, মাথা নিচু করে নিল। আদিত্য চোখ মুখ অসম্ভব লাল হয়ে আছে। আদিত্য যখন খুব রেগে যায় তার ফর্সা মুখের আগের লাল আভা ছড়ায়, এটা নতুন কিছু না। আদিত্য মাথা নিচু রেখে আদিবার দিকে এগিয়ে আসলো। অজানা আতঙ্কে কিছুটা সরে গেল আদিবা। আদিত্য এগিয়ে গিয়ে আদিবার হাতে কাগজে মোড়ানো প্যাকেটটা দিয়ে বলল, আমি এই ব্যাপারে কিছুই জানতাম না আদিবা, তাই ব্লাড দেখে ভেবেছিলাম তুই ব্যথা পেয়েছিস, তাই রেগে গিয়েছিলাম। আহমেদ সাহেব আবারও চেঁচিয়ে উঠলেন, ব্যথা পেলে তোর রাখতে হবে কেন? ও ব্যথা পাক না পাক তুই ওকে শাস্তি দেওয়ার কে? বাবা আমি, তুই এখনো কথা বলার সাহস পাচ্ছিস কি করে? আদিত্য আর তার বাবার অবস্থা দেখে আদিবার মা শাহানা বেগম এগিয়ে আসলেন। ভাইজান বাদ দিন, ছোট মানুষ বুঝতে পারেনি, সবাই মিলে ওকে আদর দিতে দিতে মাথায় তুলে ফেলেছি, তাই এত সাহস বেড়েছে, কিন্তু আজ আমি কোনো কথা শুনতে চাই না। আদিত্য এখনই আদিবার কাছে ক্ষমা চা। আদিত্য চোখ গরম করে আদিবার দিকে তাকালো। ক্ষমা চাওয়ার মতো কাজ আদি কখনোই করবে না, সেই ব্যাপারে সবাই নিশ্চিত, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আদিত্য বলে উঠল, ক্ষমা করে দে আদিবা, আর এমন হবে না। আদিত্যের মুখে ভুল স্বীকারমূলক উক্তি শুনে নিজের কানকে বিশ্বাস করতে ইচ্ছে করলো না আদিবার। সে কি ঠিক শুনেছে? আদিত্য যত ভুলই করুক না কেন কখনো তা স্বীকার করে না। আজ হঠাৎ সব নিয়ম ভেঙে গেল। বড় চাচার কথায় আদিবার হুঁশ ফিরল। আহমেদ সাহেব কড়া গলায় বললেন, যাই হোক আদিবার তোমার স্কুলে যাচ্ছে না, তাই এবার থেকে ওর পেছনে লাগা বাদ দিয়ে নিজের পড়াশোনায় মন দাও। কদিন পরেই তোমার মাধ্যমিক পরীক্ষা। আদর অবাক হয়ে বলল, ও স্কুলে যাবে না মানে? মানে ও এখন থেকে অরিনার সাদিয়ার স্কুলে যাবে। আমি কাল গিয়ে ওকে ভর্তি করে দিয়ে আসবো। কিন্তু কেন? আমি চাই না আদিবা তোমার সাথে থাকুক। আদিবাও কি তাই চায়? হ্যাঁ চাই। তোমার মতো ইডিয়েটের আশেপাশে কি বা থাকতে চাইবে? আদিত্য আর কিছু না বলে নিজের ঘরের দিকে হাঁটা দিল। আদিবাও নিজের ঘরে ফিরলো, তারপর কাগজের প্যাকেটটা খুললো। কাগজের ভেতরে এক প্যাকেট প্যাড, কিছু চকলেট আর এক টুকরো কাগজ ছিল। কাগজের টুকরোটা হাতে নিয়ে আদিবা পড়তে শুরু করলো। মানছি আমি ভুল করেছি, কিন্তু তুইও কাজটা ঠিক করিসনি আদিবা। আমি যখন জিজ্ঞাসা করেছিলাম কিভাবে ব্যথা পেয়েছিস, তখন আমাকে সব খুলে বললি না কেন? তুই জানিস তুই ব্যথা পেলে আমার খারাপ লাগে, তাই তোকে আগলে রাখতে চাই। এটাই কি আমার দোষ?
তুই কেন আমার সাথে সংকোচ ছাড়া কথা বলতে পারিস না? আমি কি বাইরের কেউ যে মন খুলে কিছু বলা যাবে না? তাছাড়া আমি মেয়ে না হলেও একজন মানুষ তো নাকি? কোনো না কোনো দিন এই ব্যাপারটা আমি ঠিকই জানতে পারতাম। হয়তো এখন জানতাম না, আজ থেকে 10 বছর পর বা তারও পরে হলেও জানতে পারতাম। সেটা তোর থেকে না হোক বা অন্য কারো কাছ থেকে জানতে হতোই, তাই না? তাহলে এখন বললে কি অসুবিধা ছিল? যদি আমার খুব ভুল না হয়, তুই খুব ভালো করেই জানিস তোর আর আমার বিয়ে শুধু সময়ের অপেক্ষা মাত্র। যার মানে হলো তুই সারা জীবন আমার সাথেই থাকবি। তাই আমার ক্ষেত্রে ভয়, লজ্জা এই ব্যাপারগুলো বাদ দিয়ে দে। তুই আমার সাথে যত ফ্রি হতে পারবি ততই ভুল কম করবি। ভুল না করলে শাস্তি পেতে হবে না, শাস্তি না পেলে আমাকে ভয় পেতে হবে না। আমি চাই না তুই সারা জীবন আমাকে ভয় পা। আদিবা কাগজটা পড়ে সাথে সাথে গুছিয়ে রেখে দিল। পৃথিবীর সবাই মিলেও যদি আদিত্যের সাথে তার বিয়ে দিতে চায়, তবুও সে এই বিয়েতে রাজি না। এই বিয়ে কিছুতেই হতে পারে না। আদিত্যের মতো রাগী ছেলের সাথে সারা জীবন থাকা অসম্ভব। আদিবা পড়াশোনা শেষ করে নিজের মতো থাকতে চায়, আদিত্যের অত্যাচার থেকে মুক্তি পেতে চায়। যাই হোক, ভবিষ্যতে কি হবে সে নিয়ে এখন না ভাবলেও চলবে। আপাতত আদিত্যের কাছে ক্ষমা চাওয়া উচিত, কারণ তার জন্য আজ আদিত্যকে থাপ্পড় খেতে হয়েছে। আদিবা ভয় ভয় আদিত্যের ঘরে এগিয়ে গিয়ে বলল, আদি ভাই আসবো? দাঁতে দাঁত চেপে উত্তর দিল, আয়। আদিবা এগিয়ে গিয়ে আদিত্যের সামনে দাঁড়ালো। আদিত্য মুখ তুলে বলল, শুনলাম তুই নাকি স্কুল বদলাতে চাইছিস। না মানে ভাইয়া, আমার জন্য তোমাকে অনেক ব্যাগ পেতে হয়, তো তাই ভাবছিলাম স্কুল বদলাবি ভালো কথা, কিন্তু স্কুলে যাওয়ার জন্য হাত পা আস্ত থাকবে তো? মামা মানে আমি কি বোঝাতে চেয়েছি তুই বুঝেছিস আমি জানি, কিন্তু আপনাদের স্কুলে পড়লে কি অসুবিধা ভাইয়া? আমার তো কোনো অসুবিধে নেই। তুই সারা জীবনের জন্য হাঁটা চলার ক্ষমতা হারাবি, তাতে আমার অসুবিধা কিসের? যা অসুবিধা সেটা তো তোর। আমি বিছানায় বসে ভাইয়ার দিকে তাকে কাচুমাচু মুখ করে বললাম, ভাইয়া আমি তো বলে দিয়েছি আমি আপুর স্কুলে ভর্তি হতে চাই। এখন বড় চাচাকে কি বলে নিষেধ করব? কিভাবে নিষেধ করবি সেটা তুই জানিস। তাল বাহানা শোনার মতো সময় আমার নেই। আজকের রাতটা তোর কাছে সময় আছে, হয় বাবার সিদ্ধান্ত বদলানোর ব্যবস্থা কর, অন্যথায় সকালের জন্য প্রস্তুত হ। জানিস তো আমার কথা নড়চড় হয় না। পা ভাঙবো বলেছি মানে ভাঙবই। ভাই আমার ঘরে কোনো মেয়ের এতক্ষণ থাকার অনুমতি নেই। এখন যাই এখান থেকে, আমি শাওয়ার নিব। কিভাবে কি করব বুঝতে পারছি না, তবুও বাহানা বের করার চেষ্টায় লেগে পড়লাম, কারণ এছাড়া কোনো উপায় নেই। আমি বিছানা ছেড়ে দরজার কাছে যেতেই ভাইয়া আবার আমায় ডাকলো। আমি পেছন থেকে সাথে সাথে আবার চোখ সরিয়ে নিলাম, কারণ ভাইয়ার শার্টের বোতাম খুলছে। আমি লজ্জা পেয়েছি দেখে ভাইয়া বোতাম লাগাতে লাগাতে আমার কাছে এসে দাঁড়িয়ে দাঁত কটমট করে বলল, বলেছি না লজ্জা বাদ দিতে, আমার সাথে যে কোনো ব্যাপারে ফ্রিলি কথা বলবি। যাই হোক, আচ্ছা আদিবা তুই আমার নামে নালিশ করার সাহস কোথায় পেলি? প্রশ্নটা শুনেই গলা শুকিয়ে গেল আদিবার। কি উত্তর দিবে এখন? ভাই আমি নালিশ করিনি। নালিশ করেছিস কি করিসনি সেটা তোর কাছেই রাখ। একটা কথা কান খুলে শুনলে, আজকের জন্য ছেড়ে দিয়েছি, কিন্তু যদি স্কুলের ব্যাপারটা ফয়সলা করতে না পারিস ওই শাস্তির সাথে এই শাস্তিটাও যোগ করে নিব, বুঝেছিস? ভাইয়ের কথার উত্তর দিতে পারলাম না, চুপচাপ বেরিয়ে আসলাম। সকালে ইচ্ছে আমাকে নতুন স্কুলে নিয়ে যাবে, যা করার আজকেই করতে হবে, কিন্তু কিভাবে কি করব বুঝতে পারছি না। এই বাসায় থাকলে কিছুদিনের মধ্যে আমি পাগল হব, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। অনেক ভেবে সিদ্ধান্ত নিলাম কাকিমণিকে বলবো। তাই নিচে গিয়ে সবার জন্য চা বানিয়ে নিয়ে সবার ঘরে ঘরে দিয়ে সে এক কাপ চা নিয়ে কাকিমার ঘরে গেলাম। কিন্তু সেখানে গিয়ে আবার থমকে গেলাম, কারণ ভাইয়া কাকিমণির ঘরে বিছানায় মায়ের কোলে মাথা রেখে পায়ের উপর পা তুলে গেম খেলছে সে। কাকিমা তার মাথায় হাত বোলাচ্ছে। ভাইয়া যতই ভুল করুক না কেন সে এই বাসায় সবার নয়নের মণি। তাই কাকিমা প্রথমে থাপ্পড় দিল, এখনো হয়তো ছেলের রাগ ভাঙাচ্ছেন। আমি রুমে ঢুকবো নাকি ঢুকবো না ভাবছি। দরজার সামনে আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে কাকিমা বলে উঠলেন, আরে আদিবা বাইরে কেন, ভেতরে আয়। কাকিমার কথায় ভাইয়া ফোন থেকে চোখ সরিয়ে এক নজর আমাকে দেখে নিয়ে আবার খেলায় মনোযোগ দিল। কাকিমা ভাইয়ের মাথার নিচে বালিশ দিয়ে শুনে বসে বললেন, হাতে কি চা নাকি? কে করেছে? কাকিমার প্রশ্নের জবাবে বললাম, আমি করেছিলাম কাকিমা। কাকিমণি অবাক হলেন, তুই করেছিস? কিন্তু কেন? আমি উত্তর দেওয়ার আগে আদিত্য উত্তর দিল, খেয়ে দিয়ে কাজ না থাকলে মানুষ কত কিছুই করে। পুতুল খেলে, শাড়ি পরে, চা করে। আদি তুই আবার ওর পেছনে লাগছিস? এত কিছুর পরেও তোর শিক্ষা হয় না? চা করেছে, খারাপ কিছু তো করেনি, তাই না? সেটাই, ও যাই করে সব ভালোই করে। আদিবাস থেকে আমার রাতের দুধটা তুই করে দিস তো। আমি মাথা নাড়লাম, সাথে সাথে কাকিমা বলে উঠল, ও দিবে কেন? ও কি এসব পারে নাকি? চা করতে পারে, দুধ পারবে না? কাকিমা আমি পারবো, আমি করে দিব ভাইয়া। ভাইয়া মুখ বাঁকিয়ে তার ছেলের হাসি দিয়ে খেলায় মন দিল। আমি কাকিমার কাছে এগিয়ে গিয়ে বললাম, কাকিমা একটা কথা বলতে চেয়েছিলাম। হ্যাঁ বল, কি বলবি? আসলে আমি ভাইয়ার স্কুলেই থাকতে চাই, স্কুল বদলানোর দরকার নেই। কি? কিন্তু কেন? একটু আগেই তো বলছিলি তুই অরণির স্কুলে ভর্তি হতে চাস।
না মানে কাকিমা কি ভেবে যেন ভাইয়াকে বললো, বাবু নিজের ঘরে যেত, আমি আদিবার সাথে একটু কথা বলবো। অন্য সময় হলে এটা বলার জন্য ভাইয়া কাকিমাকে হাজারটা কথা শোনাতো, রাগারাগি করতো, কিন্তু আজ কোনো জবাব দিল না। ভাইয়া বেরিয়ে যাওয়ার পর কাকিমা আমাকে নিজের সামনে বসিয়ে দিলেন। আজ তো তোকে নিষেধ করেছে তাই না, কিন্তু এই ভুলটা করিস না আদিবা। তোর চাচা যখন স্কুল বদলাতে বলছেন সুযোগটা হাতছাড়া করিস না। স্কুল বদলালে আদির অত্যাচার থেকে মুক্তি পাবি, সেটা আমার চেয়ে ভালো আর কে জানে। কিন্তু স্কুল বদলালে ভাই আমাকে আরো বেশি শাস্তি দিবে, সেটা আমি কি করে বলবো? যার নুন খাই তারই ছেলের দুর্নাম করবো কিভাবে? মিনা বেগমের কথায় আদিবা নীরব গলায় জবাব দিল, এখন থেকে আমি না হয় একা একা স্কুলে যাব, ভাইয়ের সাথে যাব না, ওর সাথে বেশি কথাও বলবো না, তাহলে হবে না? তুই বুঝতে পারছিস না আদিবা, আদর তোকে অনেক চালাবে, তবুও আমি স্কুল বদলাতে চাই না। তাহলে আমি আর কি বলবো, দেখ ভেবে দেখ, আমি তোর চাচাকে বলে দেখি। ঠিক আছে বলে বেরিয়ে এলাম। রাত 10টার সময় টেবিলে খেতে বসেছি, কিন্তু আদর নেই। বড় চাচা চিন্তিত গলায় বললেন, আদি এখনো রাত করে আছে? চাচা ভাইয়ের জন্য চিন্তা করছেন বুঝি। কাকিমা বললেন, আরে না, রাগ করে থাকবে কেন, একটু আগেই তো আদিবার সাথে সব মিটমাট হয়ে গেল, তাই না আদিবা? আমি অগত্যা হাস্যচক মাথা নাড়লাম। বড় চাচা আবার প্রশ্ন করলেন, তাহলে খেতে আসলো না কেন? হয়তো পড়াশোনা করছে। আদিবা যা, তোমার ভাইকে ডেকে নিয়ে আয়। কাকিমার আদেশে খারাপ লাগলেও চাচার দুশ্চিন্তা বাড়াতে চাই না, তাই উঠে ভাইয়ের রুমে গেলাম। ঘরে ঢুকে দেখি খুটখুটে অন্ধকার। অন্ধকার আমি বরাবরই ভয় পাই, তাই ভয় ভয় বললাম, ভাইয়া তুমি কি ঘুমিয়ে পড়েছ? মৃদু গলায় জবাব দিল, আমাকে এত জালস কেন আদিবা? ওর কথায় কিছুটা ভয় পেলেও পরক্ষণেই মনে পড়লো নিচে সবাই ভাইয়ের জন্য অপেক্ষা করছে, তাই বললাম, ভাইয়া খেতে চলো। খাবো না, সবাই অপেক্ষা করছে। বললাম তো আমার খিদে নেই। চাচা কাকিমা তোমার জন্য চিন্তা করছেন, তুমি না গেলে ভাববে আমার জন্য খাচ্ছ না। ভাবার কি আছে? তোর কি মনে হয় আমার গায়ে হাত তোলার পরেও আমি হ্যাংলার মতো খেতে বসে যাব? ভাই আমি তোমার কাছে ক্ষমা চাইছি, প্লিজ রাগ করে থেকো না। চাচা তোমাকে কত ভালোবাসেন তুমি কি সেটা জানো না? ওরা আমায় নয় তোকে ভালোবাসে। যাই হোক, এখন তুই এখান থেকে যা। নিচে গিয়ে কি জবাব দিব? যা যা আমি বললাম তাই বলবি। চাচা অনেক কষ্ট পাবেন। তুই কি যাবি নাকি আমাকে উঠতে হবে? আর কথা বাড়ালাম না, চুপচাপ নিচে নামতে লাগলাম। ভাই আমার জন্য না খেয়ে থাকবে এটা হতে পারে না। আবার চাচাকে যদি বলি ভাই রেগে আছে, তাহলে বড় চাচাও কষ্ট পাবে। ভাবতে ভাবতে নিচে নেমে আসলাম। আমি নিচে যেতেই বড় চাচা জিজ্ঞেস করলেন, আদি আসলো না? রাগ করে আছে তাই না? আমি আমার ছেলেকে চিনি না। তাড়াতাড়ি বললাম, না চাচা, ভাই রাগ করে নিয়ে ও ঘুমিয়ে পড়েছে। না খেয়ে ঘুমিয়ে গিয়েছে? চিন্তা করো না চাচা, তোমাদের খাওয়ার পরে আমি ভাইয়ের ঘরে খাবার দিয়ে আসবো, তখন ডেকে খেতে বলবো। আমার কথা শুনে কাকিমা হেসে বললেন, সেই ভালো, আয় আগে তুই খেয়ে নে, খাওয়া শেষ করে আদি খাবার দিয়ে আসবি কেমন? আমি হাসিচোখ মাথা নাড়ালাম। খাওয়া শেষ করে সবাই একে একে উঠে গেল। কাকিমা ভাইয়ের খাবার গুছিয়ে দিয়ে আমাকে এসে বললো, আদিবা খাবারটা একটু দিয়ে আয় কেমন? তোর সাথে আমিও যেতাম, কিন্তু আজকে সিরিয়ালের লাস্ট এপিসোড না দেখতে পারলে সব বৃথা। তুই তো সিরিয়াল দেখিস না, আর আদিকে তো চিনিস, ওকে ঘুম থেকে তুলতে তুলতে আমার সিরিয়াল শেষ হয়ে যাবে। বলেই কাকিমা টিভির রুমে চলে গেলেন। সেখানে আপু সাদিয়া সবাই আছে, সবাই মন দিয়ে সিরিয়াল দেখছে। বড় চাচা ডায়াবেটিসের রোগী, তাই খাবারের পর হাঁটতে বেরিয়েছেন। এটাই এইবারের নিয়ম, রাতের খাবারের পর বাড়ি একেবারে শুনশান নিস্তব্ধ হয়ে যায়। আমি খাবারটা নিয়ে ভাইয়ের ঘরের দিকে যাচ্ছি আর ভাবছি আমার কপালে আজ কি লেখা আছে। ভাইয়া যে রেগে আছে, খাবার তো খাবেই না, উল্টো আমাকে হয়তো মারবে। যাই হোক, ভয়ে ভয়ে ঘরে গেলাম। ভাইয়া চোখ বন্ধ করে শুয়ে আছে। আমি খাবারটা সাইড টেবিলে রেখে ভাইকে ডাকলাম, ভাই শুনছো, খাবার নিয়ে এসেছি, ওঠো প্লিজ।